গত 11ই অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান নামের এক যুবককে নির্যাতন করে হত্যা করা হয়েছে। রায়হান পুলিশ হেফাজত থেকেই ভোর রাতে বাবাকে ফোন করে জানিয়েছিল 10,000 টাকা এনে তাকে ছাড়িয়ে নেবার কথা। বাবা টাকা জোগাড় করে সকালে সেখানে গিয়ে জানতে পারেন যে তার ছেলের মৃত্যু হয়েছে, যদিও পুলিশ শুরুর দিকে বলেছিল ছিনতাইকালে গণপিটুনিতে মৃত্যু হয়েছে রায়হানের। এরকম ঘটনা কিন্তু নতুন নয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2017 সালে 15 জন, 18 সালে 17 জন, 19 সালে 18 জন মারা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে। আর চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট 8 মাসে 16 জনের মৃত্যু হয়েছে পুলিশ হেফাজতে। আর গত 2 সপ্তাহে মারা গেছে রায়হান সহ 4 জন। এছাড়া নির্যাতন করে অর্থ আদায়, টাকার বিনিময়ে নির্যাতন করা, চাঁদাবাজি, মাদক দিয়ে ফাঁসিয়ে গ্রেপ্তার, ক্রসফায়ারের নামে হত্যা, টাকার বিনিময়ে ক্রসফায়ারে দেয়, এমন নানান অভিযোগে ম্লান হয়ে যাচ্ছে পুলিশের অনেক ভালো কাজ। এবং প্রশ্ন উঠছে, আলোচনায় আসছে ওসি প্রদীপ থেকে এসআই আকবরদের অপরাধনামা, এবং প্রশ্ন উঠছে এমন হত্যা নির্যাতনের ক্ষমতা পুলিশ পায় কোথা থেকে। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে আমার অতিথি হিসেবে আমার সাথে সংযুক্ত আছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আমার সাথে আছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা, এবং আমার সাথে আছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। স্বাগত আপনাদেরকে। আমার মনে হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা এখনো সংযুক্ত হতে পারেননি। স্বাগত জানাচ্ছি ডক্টর মিজানুর রহমান এবং অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনাদের দুজনকে। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছ থেকে একটু শুরুতে জানতে চাই যে আসলে আপনাদের তিনজনের কাছ থেকে আমি একই প্রশ্ন জানবো বলে ঠিক করেছি শুরুতেই, যে এই যে পুলিশ এত ক্ষমতা, এর উৎসটা কি? ডক্টর মিজানুর রহমান। জি শারমিন, আপনাকে অনেক ধন্যবাদ। তবে প্রথমেই আপনি যে সূচনা করেছেন, আপনার সূচনা বক্তব্য সম্পর্কে আমি একটু প্রতিক্রিয়া ব্যক্ত করি। আপনি বলেছেন যে পুলিশের অনেক ভালো কাজ এগুলোর অন্ধকারে চলে যাচ্ছে। আপনি যখন বলেন যে পুলিশের ভালো কাজ, তার মানে পুলিশের খারাপ কাজও আছে। কাজকে আমরা দুভাগে ভাগ করছি, কিন্তু পুলিশের কিন্তু ভালো খারাপ কাজে কোনো রকম তফাৎ করা যাবে না। পুলিশের দায়িত্ব রয়েছে আইন অনুযায়ী তার দায়িত্ব পালন করবার, এবং সে দায়িত্ব আইন অনুযায়ী পালন করবে, এটি কিন্তু প্রত্যাশিত, এবং এটি আমরা তাদের কাছে প্রত্যাশা করি। এর বাইরে কিন্তু আমরা কোনো কিছু প্রত্যাশা করি না। আমরা যখন তাদেরকে ভালো খারাপ দুটো বলে দিই যে দুটোই হতে পারে, তখনই কিন্তু আমাদের সমস্যা শুরু হয়ে যায়। এবং আমি তাই এই ব্যাপারে একটু আমার একটু দ্বিমত আমি জাস্ট রেকর্ড করে রাখলাম। এবং আপনি যে কথাটি বলেছেন যে এগুলো না কতদিন চলবে, দেখুন কেন এগুলো হয়, এগুলো তো আমরা বারংবার এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা দেখছি যে আমাদের এখানে বিচারহীনতা, আমাদের এখানে স্বচ্ছতার অভাব, আমাদের এখানে মানে দায়িত্ব অবহেলা, এবং এগুলো নেই জন্যই কিন্তু আমাদের সমাজে আমরা এমন ভাবে চারিদিক থেকে যেন আমরা দেখছি যে আমাদের উপরে আঘাত আসছে, এবং যাদের উপরে আমাদের সুরক্ষার দায়িত্ব, তারাই রক্ষক না হয়ে ভক্ষকের ভূমিকায় বারবার আবির্ভূত হচ্ছেন। এগুলোকে আমরা অনেক সময় বলি বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনা বলার মধ্যে দিয়ে কিন্তু অনেকেই এখানে তাদের আশ্রয়টা খুঁজে পান। এগুলো কখনোই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে যেভাবে নানা রকমের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, এবং যার অনেকগুলো জনসমক্ষে আমরা গণমাধ্যমের কল্যাণে আমরা জানতে পারছি এবং দেখছি, এতে করে কিন্তু কোন একটিকে বিচ্ছিন্ন বলে তুচ্ছ করবার বা ছোট করে দেখবার কোনো অবকাশ আর নেই। আমাদের কাছে দেখতে হবে যে সার্বিকভাবে এই বাহিনীটি কোথায় দাঁড়িয়েছে, এবং তাদের মানে তাদের প্রশিক্ষণ, তাদের গড়ে তোলার কোথায় কোন ত্রুটি আছে, সেদিকটা বোধহয় সার্বিকভাবে বিবেচনা করা দরকার। এবং নতুন করে একটা ওভারহলিং বোধহয় প্রয়োজন রয়েছে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে, যদি তাদের প্রতি জনগণের। ডক্টর মিজানুর রহমান, আপনি কি আমাদেরকে একটা চিত্র বলতে পারেন? কারণ আপনার অভিজ্ঞতা, মানবাধিকার কমিশনে কাজ করবার অভিজ্ঞতা থেকে যদি আপনি আমাদেরকে একটু ধারণা দিতে পারেন যে আসলে চিত্রটা কেমন। আপনি বলছিলেন গণমাধ্যমে অনেক তথ্য আমরা দেখতে পাচ্ছি, আসলে পুলিশের এটা কি একটা, যদি বলি ওপেন সিক্রেট, যে পুলিশ দিয়ে গিয়ে নির্যাতন করে, সেটা কি ভুল হবে ডক্টর মিজানুর রহমান? দেখুন, আমি যখন মানবাধিকার কমিশনের দায়িত্বে ছিলাম,
তখন কিন্তু আমরা অনেক অভিযোগ পেয়েছি যেখানে পুলিশের বিরুদ্ধে একদম এরকমই অভিযোগ আনা হয়েছে যে আটক অবস্থায় তারা আটক ব্যক্তিদের নির্যাতন করেছেন, এবং সেগুলোর ব্যাপারে আমরা কিন্তু সকল সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শরণাপন্ন হয়েছি। আইন অনুসারে তাদের কাছ থেকে আমরা তদন্ত দাবি করেছি এবং তদন্তের প্রতিবেদন একটা সময়ের ভিতরে আমরা সবসময় মানবাধিকার কমিশনে দাখিল করবার জন্য আমরা কিন্তু তাদেরকে অনুরোধ করেছি। আইন অনুসারে যতটুকু আমাদের ক্ষমতা দেয়া হয়েছিল ততটুকু কিন্তু করবার চেষ্টা আমরা করেছি, কিন্তু সেখানে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল সময় যে আমরা তাদের সহযোগিতা পেয়েছি এটি বোধহয় বলাটা আমার জন্য খুব বেশি করে বলা হয়ে যাবে। কিন্তু কেন সহযোগিতা পাননি তার কি কোনো কারণ আপনারা চিহ্নিত করতে পেরেছেন? যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনারা অভিযোগ জানাচ্ছেন কিন্তু সহযোগিতাটা আসছে না কেন সেভাবে যেভাবে প্রত্যাশিত? দেখুন, হয় কি যে আমরা যখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যখন মানবাধিকার লঙ্ঘিত হয় তখন প্রকারান্তরে কিন্তু একটি রাষ্ট্রের উপরে দায়টি বর্তায়, এবং যখন আমরা বলি যে রাষ্ট্রের উপরে দায় বর্তায়, রাষ্ট্র তো বিমূর্ত ধারণা, সুতরাং ওই শেষ বিচারে কিন্তু দায়টি গিয়ে পড়ে ক্ষমতাসীন সরকারের উপরে, এবং সরকার সকল সময় একটা দূরত্ব বোধহয় বজায় রাখতে চান যেন এই ধরনের যে দোষারোপগুলো বা লঙ্ঘনের ঘটনাগুলো যেন সরকারের ঘাড়ে এসে চেপে না বসে, সেই জন্য তারা দূরত্বটি তারা মেনটেন করতে চান। এবং আসলেই তদন্ত যদি করা হয় এবং তদন্ত প্রতিবেদন যদি দিতে হয় তাহলে যে সমস্ত ঘটনা ঘটে সেগুলো যদি প্রকৃত তদন্ত অনুসারে যদি তদন্ত প্রতিবেদন দেয়া হয়, প্রত্যেকটি ক্ষেত্রে আমি নিশ্চিত যে নির্যাতনের ঘটনার শতভাগ সত্যতা এটা প্রমাণিত হবে। কিন্তু এটি করতে বোধহয় নারাজ আমাদের মন্ত্রণালয়, কেননা তারা বোধহয় তখনও চাচ্ছিলেন না যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগগুলো প্রমাণিত হোক, কেননা এটিতে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে যে ধরনের সাহায্য সহযোগিতা চেয়ে থাকেন তাদের পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেটি থেকে যেন সেখানে যেন কোন রকমের আমি বলবো যে বাড়তি কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেটা বোধহয় একটা অতিরিক্ত সতর্কতা বা সচেতনতা তাদের ভেতরে কাজ করে বলে আমার কাছে মনে হয়। মানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সমর্থন বা সহযোগিতা পাবার জন্য তাদের অন্যায়কে সমর্থন বা চেপে রাখার এই প্রবণতা, আমি এটি নিয়ে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আপনার কাছেও জানতে চাই, আপনারও এই নিয়ে অভিজ্ঞতা। শুরুর প্রশ্নটি আগে করি যে আপনার ব্যাখ্যাটা কি পুলিশের এই নির্যাতন বা হত্যার এই ক্ষমতার উৎস বা দাপট এর উৎসটা কোথায়? অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনার ব্যাখ্যাটা জানি। যে ধন্যবাদ আপনাকে, যারা আলোচনায় সংযুক্ত হয়েছেন আমার পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, যে আলোচনাটা করছেন এই বিষয়টা খুব ভালো হতো আমাদের কাছে যদি একটা গ্রাফ থাকতো। করোনায় যেমন দেখেন না, জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে এত, মার্চে এত একটা ড্রাফট করা হয় যে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গিয়েছে। তা আমাদের কাছে যদি অ্যাটলিস্ট 80 থেকে 90, 90 থেকে 2001, তারপরে 2001 থেকে 6, 9 থেকে 2020, এইভাবে যে একটা গ্রাফ থাকতো তাহলে আমরা সরাসরি বলতে পারতাম যে দেখেন কতটুকু বেড়েছে। আমার মনে হয় কেউ না কেউ এটা করবেন আমার এই কথা শুনে। আমার যে ব্যক্তিগত ধারণা, আমরা যেগুলো দেখি সমাজে, আপনার মিডিয়া রিপোর্ট, আমাদের কাছে যেগুলো ক্লেম এসে, সেক্ষেত্রে আমার বলবো যে এটা একটা চরম পর্যায়ে আছে, এটাকে অস্বীকার করতে পারবেন না। কেন যে পুলিশের হেফাজতে মৃত্যু এবং নিবারণ, এটি আপনি জানেন যে আমাদের সরকার 1998 সনে জাতিসংঘের যে সনদ এই নির্যাতন এবং নিপীড়ন বিরোধী, সেখানে স্বাক্ষর করেছে, এবং আমাদের সংবিধানে আর্টিকেল 35-এও একটা সরাসরি কথা বলা আছে যে নির্যাতন, হিউমিলিয়েশন এগুলো করা যাবে না। কিন্তু তারপরেও এই বিধানগুলো থাকা সত্ত্বেও আমাদের এগুলো অহরহ হয়ে আসছিল, এবং বিভিন্ন সময় অভিযোগ করলেও তেমন কোনো লিগ্যাল প্রসিডিওর ছিল না যেখানে এই অভিযোগটা করা যেত। আগে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করা, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারাই বিবেচনা করে তার মধ্যে ব্যবস্থা নিতেন বা নিতেন না, এটা মানুষ জানতো না। কিন্তু আমাদের একটা যুগান্তকারী সুযোগ সৃষ্টি হয়েছে, সেটা আমি বলবো যারা আইন প্রণয়ন করেন তাদের জন্য হয় নাই, এবং যারা এই সরকার মানে আইনটা পার্লামেন্টে উপস্থাপন করেন সরকারের পক্ষ থেকে, তার কারণে হয় নাই। এটা সাবের হোসেন চৌধুরীর একটা কৃতিত্ব বলবো আমি, যে উনি একটা প্রাইভেট বিল এনেছিলেন যে নির্যাতন হেফাজতে মৃত্যু নিবারণ আইন, সেই আইনটা 2013 সালে সংসদে পাস হয়েছে, এবং এখন একটা সুযোগ হয়েছে যে এই যে কোনো পুলিশ অফিসার যদি আমাকে নির্যাতন করে, নির্যাতনের কারণে মৃত্যুবরণ করে, অভিযোগ যে কোনো অভিযোগ, আপনি জানেন অভিযোগ জানার জায়গায় হলো থানা। থানায় যদি যাই বলি যে অফিসার আমাকে নির্যাতন করেছে, এটা তো কোনো মানে মিনিং থাকতে পারে না। কিন্তু এই জায়গাটা আমাদের সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার পরেও এটার প্র্যাকটিসটা খুব বেশি হয়নি,
কারণ হলো এখনো মানুষ ভয় পায়। ভয় পাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে দেশের সার্বিক পরিস্থিতির সঙ্গে আপনাকে এটাকে তুলনা করতে হবে। আমাদের এখানে সবচেয়ে বড় দুর্বলতা যেটা, সেই দুইটা যদি আপনি মাথায় না রাখেন, একটা হলো আপনার বিচারের ক্ষেত্রে দুর্বলতা, আর একটা হলো আইনের শাসনের দুর্বলতা। এই দুইটা যদি আপনি মাথায় না রাখেন, তাহলে আপনি মানবাধিকার প্রতিষ্ঠা বলেন, পুলিশের কর্মকাণ্ড বলেন, নির্যাতন স্টপ করা বলেন, কোনো কিছু আপনি করতে পারবেন না। আর এই দুইটা কে করবে? এই দুইটা করে যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের থেকে করতে হবে। অর্থাৎ তাদের থেকে কি সেটা করা হচ্ছে, এটি আপনি বিশ্লেষণ করবেন। আমি বলবো যে সর্বোচ্চ পর্যায় থেকে, ক্যাবিনেট থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয় না যে প্রত্যেকটা থানা এলাকায় মন্ত্রী এমপিরা তাদের প্রশাসন মেনটেন করবেন, নিয়ন্ত্রণ করবেন। কোনো ক্যাবিনেটের ডিসিশন নাই। কিন্তু আপনি যদি খবর নেন, অধিকাংশ থানা জেলায় টোটাল প্রশাসন, অফিসার, এসপি, ডিসি, তারা অনেক এমপি মন্ত্রীর অধীনে থাকেন। অর্থাৎ ওই এলাকায় যদি একটা এফআইআর হয়, সেই এফআইআরটাও কোনো এমপি নির্দেশের বাইরে হতে পারবে না। আমি কিন্তু সব জায়গার কথা বলছি না। এবং আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসছে বিভিন্ন জায়গা থেকে, এবং সেখানে দেখা যায় যে মামলাগুলো হয় নাই। আমরা যখন জানতে চাই তখন বলে যে যারা মামলার আসামি তাদের তো এই দাপট, সেখানে তো পুলিশ মামলা নিতে পারবে না। আমি বললাম কেন? বললো পুলিশেরও দোষ নাই, কারণ তারা তো এই মামলা নিলে তো সেই এলাকায় চাকরি করতে পারবে না। এই যে সামাজিক অবস্থা, অ্যাডমিনিস্ট্রেশনের যে অবস্থা আপনারা সৃষ্টি করেছেন, এই জায়গায় যদি আপনি আগে হাতটা দেন, তাহলে আপনি পুলিশকে দোষ দিতে পারবেন না এবং পুলিশকে আপনি বাধ্য করতে পারবেন না আইন অনুযায়ী কাজ করার জন্য। কারণ আপনার যার কাছে হুইলটা থাকে, সে গাড়িটা যেদিকে ঘুরাবে গাড়ি কিন্তু সেদিকেই যাবে। গাড়ির আপনি কি দোষ দিবেন? গাড়ি তো দোষ দেওয়ার কারণ নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনি সৃষ্টি করেছেন টু মেইনটেইন ল এন্ড অর্ডার। টু মেইনটেইন ল অর্ডারের জন্য কি করবে? তাকে আপনি একটা আইন দিয়ে দিয়েছেন। এখন আইনটা প্রয়োগের ক্ষেত্রে যদি আপনি বাধা সৃষ্টি করেন, আইন প্রয়োগের ক্ষেত্রে যদি আপনি তাকে সাসপেনশন করেন, আপনি যদি জেলা পরিবর্তন করে খাগড়াছড়ি পাঠিয়ে দেন, আপনি যদি প্রমোশনের জন্য বাধা সৃষ্টি করেন, প্রমোশনের ক্ষেত্রে দেখা যায় যে কারা কারা খুব লয়াল আছে সরকারের কাছে, তাদের প্রমোশন দিলেন, এই সমস্ত বিষয়গুলো যদি সামনে আসে, তাহলে কখনোই আপনি এই জিনিসগুলো রোধ করতে পারবেন না। তবে আমাদের কাছে একটা সুখবর আছে, সেটা হলো একটা হাতিয়ার হয়েছে এখন আদালতের কাছে। আজকেও দেখবেন সম্ভবত ক্যান্টনমেন্ট থানার কোন একটা থানার ওসির বিরুদ্ধে সরাসরি মামলা হয়েছে এবং সেটা তদন্তের জন্য দিয়েছে। এবং সিলেটের ঘটনাটা কিন্তু মোটামুটি আপনার মিডিয়াতে না আসলে কিন্তু ফসকে যেত। মিডিয়ায় আসার কারণে কিন্তু পুলিশ পালিয়েছে এবং সেখানে পিআইডি কিন্তু আজকে এখনই তাদের বাড়িতে তদন্ত করছে। অর্থাৎ এই জায়গাগুলো এখন সামনে এসছে। কিন্তু এটি যথেষ্ট নয়, আপনাকে গোড়ায় হাত দিতে হবে। আজকে সিলেটের ঘটনা, ঢাকার ঘটনা, আপনি 2010-11 সালে ঢাকা শহরে একদিনে 3 জন ব্যক্তি পুলিশের হেফাজতে 3টা থানায় মৃত্যু হয়েছিল। আমি এইচএপিবির পক্ষ থেকে আদালতে একটা রিট পিটিশন দায়ের করেছিলাম। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী রুল জারি করেছিলেন, তদন্ত করতে বলেছিলেন, অনেক পদক্ষেপ হয়েছিল। এমন অন্য একটা মামলা চট্টগ্রামে একজন শ্রমিককে নির্যাতন করে মারা হয়েছিল, সেই মামলায় কিন্তু ওই পুলিশের বিরুদ্ধে তার ওই পদ থেকে তাকে সরানো হয়েছিল। এই পদক্ষেপগুলো কে নেবে? নেবে তো প্রশাসন। এখন প্রশাসন যদি সেটা না নেয়, তাহলে আপনি কি করতে পারেন? আদালতে যেতে হবে। আদালতের কাছে যেতে হলে তো সেই সুযোগ সৃষ্টি করতে হবে। আজকে এই সুযোগটাই আইনের মাধ্যমে হয়েছে। আমি মনে করি যে আইনটা যদি প্রয়োগ করা হয় এবং আদালতে যারা, বিশেষ করে এটা কিন্তু আপনি নরমালি আপনি যখন মামলা করবেন রেজিস্ট্রারের কাছে, কিন্তু এখানে কিন্তু একটা বিশেষ জেলা জজ অর্থাৎ দায়রা জজের কাছে আপনাকে মামলাটা করতে হবে। অনেক উঁচু স্তরে দিয়েছে, যাতে আপনার কোনো বিভিন্ন ধরনের কোনো প্রতিক্রিয়া বা বিভিন্ন ধরনের কোনো ইলিগাল কিছু না হয়। এবং সেখানে আপনি আবেদন করার সাথে সাথে কিন্তু আপনাকে চিকিৎসা দিতে বলবেন আদালত, পুলিশ সুপারকে জানাবেন এবং তাকে সিকিউরিটি দিবেন। এই যে কথাগুলো এসছে না, এই কারণে কিন্তু অনেক সুবিধা হয়েছে। কিন্তু আপনি পুলিশের বিরুদ্ধে যদি কোনো মামলা করেন, আপনি যে গুম হয়ে যাবেন না একটা নিশ্চয়তা আছে। কারণ ওই পুলিশ অফিসার যদি এমন শক্তিশালী হয়, আমরা তো আপনার মিডিয়া রিপোর্ট এটাও দেখেছি, ঢাকার অনেক ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা বাংলাদেশের অনেক ভারপ্রাপ্ত কর্মকর্তা তার ডিআইজি অথবা আইজি নির্দেশ মানতে চান না। এটা আপনাদের মিডিয়া রিপোর্ট প্রকাশিত হয়েছে। কেন মানতে চান না? সে মনে করেন অ্যাবভ দ্য ল। অর্থাৎ অ্যাবভ দ্য ল চিন্তা করার কোনো ব্যক্তির যে সুযোগটা, এই সুযোগটা আমাদের সমাজে সৃষ্টি হয়েছে। এবং এই সৃষ্টি হওয়ার পিছনে অন্যতম কারণ যে আমরা রুল অফ লটাকে এস্টাবলিশ করতে পারছি না। পুলিশ যে তার হাতে যে কাগজটা আছে, যে আইনটা আছে, সেই আইন অনুযায়ী সে কাজ করবে, সেই প্রশিক্ষণও তাকে দেওয়া হচ্ছে না। এবং আইন কাজ, এই প্রশিক্ষণের জায়গায় অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ একটু বিশেষভাবে আসতে চাই প্রশিক্ষণের জায়গাটায়। কিন্তু আপনি বলছেন এখন আদালতে যাওয়ার সুযোগ হয়েছে আইনের মাধ্যমে, সেটি কি ওই নির্যাতন এবং হেফাজতে মৃত্যু যে 2013 সালের আইনটি, সেটির কথা বলছেন? জি জি, সেটির কথাই বলছি। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, আদালতও কি সেই প্রভাবটি মুক্ত? কারণ মানে আদালতে গিয়ে বিচার পাওয়া যাবে, আদালতে কি এরকম কোনো প্রভাব থাকে না আইন শৃঙ্খলা বাহিনীর উপর যেমন প্রভাবের কথা বলছেন? বাস্তব চিত্রটা কি? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা আপনি দেখুন, আপনি একটু ডাটা নেন। গত 2 বছর থেকে 3 বছর থেকে যে মামলা আদালতে গেছে, কোন পুলিশ অফিসার সে যেই হোক, আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনার কোন রকম গড়িমসি করেন নাই। প্রত্যেকটা মামলা হস্তক্ষেপ করেছেন। কাজেই সেখানে আমি বলবো যে এখন পর্যন্ত ওই রকম পরিস্থিতি হয় নাই। হ্যাঁ, নিম্ন আদালত এখনো মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, এটা ঠিক। বিচার বিভাগের স্বাধীনতা সম্পূর্ণভাবে নিশ্চিত হয় না, এটাও ঠিক। কিন্তু এখনো
এই সমস্ত ক্ষেত্রে আদালতের উপরে কেউ প্রভাব খাটানোর কোনো সুযোগ নাই। কারণ হলো এইটা যখন ওই পুলিশের বিরুদ্ধে অভিযোগটা যায়, আদালতে জানেন যেটা একটা সিরিয়াস ব্যাপার, কারণ তার আর অল্টারনেটিভ জায়গা নেই। কারণ অল্টারনেটিভ জায়গাটা থেকে আদালতের সর্বশেষ স্থল, অর্থাৎ সে জায়গায় আদালত হস্তক্ষেপ করে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা দেখবেন কয়েকজন পুলিশ অফিসার অনেকগুলো গত 2 বছরে তারা জেলখানায় গিয়েছে, তারা সাসপেন্ড হয়েছে, তাদের চাকরি এবং সর্বশেষ একটা মামলায় সাজা হয়েছে। এই সাজাটা যদি আপিল বিভাগ পর্যন্ত চূড়ান্ত হয়ে যায়, তারপরে আস্তে আস্তে এখন যে ট্রেন্ডস আছে যে এই অভিযোগ আসলে সেটা যাওয়া, এই জায়গাটা হবে। তবে আপনি শুধু আদালতের মাথার উপরে আপনি কেন কাঁঠাল ভাঙবেন বলেন? আপনি প্রশাসন, আপনি কেন এই দায়িত্বটা নিচ্ছেন না? আদালতের উপরে যদি সব বার্ডেন দিয়ে দেন, তাহলে তো ভবিষ্যতে যেটা হবে এই মামলা আর আদালত শেষ করতে পারবে না। আপনি সুশাসন প্রতিষ্ঠা করেন, আপনি তাদের জন্য আইনের শাসনের এটি তো অনেক বড় প্রশ্ন। সুশাসন মানে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, সুশাসন কেন আসছে না, সেটির একটা আলোচনায় যাওয়া। আপনি প্রথমেই বলছিলেন একটা পরিসংখ্যান থাকলে সুবিধা হতো। যদি আমরা সেই হেফাজতে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013তেই বলি যে সেখানে সব মিলিয়ে যেটি আমরা সবশেষ জানতে পারি 18টি মামলা হয়েছে, 14টির চূড়ান্ত প্রতিবেদন হয়ে গেছে। মাত্র একটার খবর আমরা জানি, যেটির কথা আপনিও বলছিলেন, যেটিতে রায় হয়েছে, 3 পুলিশ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাহলে আসলে আইনটি হয়ে খুব কোথায় কি হয়ে গেল? এবং বেশিরভাগ মামলায় আমরা জানতে পারি আপোষ করতে বাধ্য হচ্ছে, যারা মামলা করছেও তারা আপোষ করতে বাধ্য হচ্ছে, কারণ তাদেরকেও নানান হুমকি ধামকি, আপনি যে চিত্রটি বলছিলেন। তাহলে আসলে এই আইনটি হয়ে খুব কি হলো অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ? না, সেটি আমি বলছি, কিন্তু এখানে এই যে বলছেন না, এটা কিন্তু নন কম্পাউন্ডেবল, আপোষ অযোগ্য মামলা। অর্থাৎ সেখানে আপোষটা ওই প্রত্যক্ষ না পরোক্ষভাবে হয়। কেন হয়? যে যিনি মামলা করছেন তার নিরাপত্তা আপনাকে দিতে হবে। এখন আপনি মামলার পরে যদি আপনাকে ভয়ভীতির মধ্যে থাকতে, ওই জায়গাটায় তো প্রশাসনের আরো কাজ আছে, সিভিল প্রশাসনের কাজ আছে। আপনি যদি যে মামলা করার পরে যদি সে নিরাপত্তা বোধ সে যদি নিরাপত্তাহীনতায় ভোগে, সেই দায়িত্বটা কে নেবে? সেখানে তো আপনাকে রাষ্ট্রের ব্যবস্থা করতে হবে যে প্রত্যেকটা নাগরিক আইন অনুযায়ী তার যে অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, সেগুলো সে নিশ্চিত করতে পারবে। সেই ব্যবস্থাটা আপনি নিশ্চিত না করলে শুধুমাত্র একটা জায়গায় দিয়ে তো আপনি তরকারি যখন রান্না করবেন, তৈল দিতে হবে, লবণ দিতে হবে, সবজি দিতে হবে, পানি দিতে হবে। আপনি একটা জিনিস যদি না দেন সেটা তো তরকারি হবে না। অতএব আপনাকে সব জায়গাগুলো চিন্তা করতে হবে। আপনি আদালতের কাছে যখন বিচারের জন্য পাঠাবেন, ওই যে সাক্ষী যে দিবে, যে মামলা করেছে তার যে নিরাপত্তা, সেটাও রাষ্ট্র অন্যান্য সংস্থার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে হি উইল নট বি এনি প্রবলেম, তার সেগুলো প্রবলেম ফেস করবে না। এটাও আপনাকে নিশ্চিত করতে হবে। সেই নিশ্চয়ই এই যে অসহায়ত্ব মানুষ তো আসলে একদম সাধারণ মানুষগুলো এত কিছু তো হয়তো বোঝে না। মানবাধিকার কমিশন এখানে কোনো ভূমিকা রাখতে পারে কিনা, মানে যার কাছে যাবে, যেটি আপনি বলছিলেন ডক্টর মিজান, যে রক্ষকই একটা ভক্ষকের দায়িত্বে চলে যাচ্ছে, তাহলে ভক্ষকের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে কে? তার জন্য কোথায় গিয়ে আমরা প্রতিকার চাইবো? এই আলোচনায় আসবো আমরা। পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদাকে প্রথম অংশে পাচ্ছিলাম না, আমরা আশা করব পরের অংশে তাকে নিয়ে সংযুক্ত করে। একটা বিরতির পরে ফিরে আসছি রাজকাহনে, থাকুন সাথে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল আনোয়ার। এবং দর্শকদের বলে রাখি যে জনাব নুরুল হুদা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রথম অংশে, এবং কোনো এক কারণে তিনি হঠাৎ করে আমাদের সাথে কথা বলেননি, নারাজি প্রকাশ করেছেন যে তিনি কথা বলবেন না। তবে নুরুল আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে একদম তৎক্ষণাৎ যুক্ত হয়েছেন। আমরা যেই আলোচনাটায় ছিলাম জনাব নুরুল আনোয়ার, আপনাকে একটু জানিয়ে দিই যে আমরা বলছিলাম যে পুলিশ এই যে নির্যাতন, হত্যা, এর ক্ষমতার উৎস কি? আমার বাকি দুই অতিথিদের কাছ থেকে আমি শুনছিলাম। আপনি যদি একটু এটির সাথে একটি যোগ করে বলেন যে পুলিশের এই যে একজন এসআই এর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে, বা বিভিন্ন জায়গায় আমরা ওসিদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠতে দেখি, এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি সেখান থেকে দায় এড়াতে পারে? ধন্যবাদ আপনাকে। মেজর সিনার হত্যা মামলার পর থেকে নিয়ে সিলেটের ঘটনা এবং পরে সর্বশেষ যে ঘটনাটা, এই কয়েকটা ঘটনা পুলিশে কিন্তু খুবই বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। যে এখন একটা প্রশ্ন হলো যে পুলিশ হঠাৎ করে এই ধরনের ঘটনাতে জড়াচ্ছে কেন? এর কারণ অনেক লম্বা। তাৎক্ষণিক কারণ আমরা খুব সংক্ষেপে যদি বলি, প্রথম হচ্ছে পুলিশের ভর্তিতে দুর্নীতি, পদোন্নতিতে দুর্নীতি এবং বদলিতে দুর্নীতি। যে মানুষটা, আমি বলবো এইভাবে যে বিগত 3 বছর মোটামুটি ভাবে পুলিশের ভর্তিতে দুর্নীতি মুক্তভাবে চলছে। এর আগে যারা ভর্তি হয়েছিল এদের প্রায় প্রত্যেককেই কোনো না কোনো ভাবে ইনভেস্ট করে, টাকা পয়সা ইনভেস্ট করে পুলিশে আসতে হয়েছিল। আর এই যে ইনভেস্টমেন্ট বা পুলিশে আসা, এটা শুধু পুলিশ বিভাগের লোকেরাই ভর্তিটা করেনি, পুলিশ বিভাগের ভর্তির সাথে সংশ্লিষ্ট প্লাস
রাজনৈতিক যে কর্তৃপক্ষ বা নেতৃবৃন্দ আছেন, যাদেরকে আমরা সংক্ষেপে গণপ্রতিনিধি বলি, ইনারা কিন্তু এতে একটা মুখ্য ভূমিকা রাখতেন। ইনারা মনে করতেন পুলিশ বিভাগে লোক ভর্তি, পুলিশে লোকের চাকরি, কাকে ধরবে কাকে ছাড়বে এটা তাদের এখতিয়ারভূত একটা বিষয়, দায়িত্বের মধ্যে দায়িত্বপ্রাপ্ত একটা বিষয় বলে তারা মনে করেন বা মনে করতেন। এই কারণেই পুলিশে এই ধরনের লোকজন ভর্তি হয়ে আসার সুযোগ পেয়েছে। এখন সমস্যা হলো কি, একজন থানার ওসি যদি কোনো একজন মন্ত্রী বা একজন এমপি সাহেবের ব্লেসিং এ একটা থানায় পোস্টিং নেয়, কাগজ কলম তো সই করবেন ঠিকই এসপি সাহেব অথবা কমিশনার সাহেব, পিছনে কাজটা তো করে দিচ্ছেন, অলিখিত কাজটা করে দিচ্ছেন তো অন্যরা, ফলে এর আনুগত্য কার কাছে থাকবে? যিনি ইনভেস্ট করে আসবেন তার পয়লা লক্ষ্য থাকবে সেই টাকাটা কিভাবে উঠাবেন, যিনি ইনভেস্ট করলেন সেটাকে কিভাবে উঠাবেন এটা তার পয়লা লক্ষ্য থাকবে। এখন মেরে ফেলার জন্য কিন্তু পুলিশ আরেকটু স্পষ্ট কি করবেন, টাকাটা কি তাহলে এলাকার এমপি নিচ্ছেন? আপনি বলছিলেন যে ইনভেস্ট করছে, ইনভেস্টমেন্টটা কার কাছে, টাকাটা কে নিচ্ছেন? আমি সরাসরি বলবো না এইভাবে, যেহেতু ওনারা এই যে ভর্তির জন্য, আমি যদি আমার কথাই বলি, অন্যের কথা বাদ দিব, আমি যখন সর্বশেষ জেলায় ছিলাম সে সময় সরাসরি এমপি সাহেব ওনার মেয়ের জামাইকে আমার রিক্রুটমেন্ট টিমের আশেপাশে বসিয়ে রাখতেন এবং আমাকে লিস্ট ধরিয়ে দিতেন আমার এই লোক নিতে হবে। অন্যান্য মন্ত্রী সাহেব যখন ছিলেন ক্ষমতার, তারাও দুজন ক্যান্ডিডেট পাঠিয়েছিলেন। আমার পক্ষে কঠিন ছিল ফেয়ার লোকজন নেওয়া, এবং নেওয়াতে কিছুটা কথাবার্তা না শোনাতে আমাকে হিল ট্র্যাক্টও বদলিয়ে যেতে হয়। এই ছিল অ্যাকচুয়াল অবস্থা মাঠ পর্যায়ে। সেই অবস্থা থেকে এখন খুব বেশি পরিবর্তন কিন্তু হয় নাই, সেই ধারাই চলছে এখনো, কম আর বেশি। অ্যাকচুয়ালি কোন ব্যক্তিটি নিচ্ছেন, সব জেলায় নিচ্ছে, সব জায়গায় একইভাবে নিচ্ছে এমন না। কোনো জায়গাতে এমনি পছন্দের রাজনৈতিক কারণে উনি কাউকে সমর্থন করছেন, আবার কোনো জায়গাতে ঠিকই পকেট ভরছেন, নিজে নিচ্ছেন অথবা নিজের কর্মীরা নিচ্ছে। অ্যাকচুয়ালি কে নিজে পিন পয়েন্ট করা যাবে না, তো এরা যে টাকা পয়সা দিয়ে আসে সেটা হচ্ছে বাস্তব সত্য। যে কারণে ভালো লোক, ভালো ফ্যামিলির লোক, যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ভালো, সামাজিক ব্যাকগ্রাউন্ড ভালো এবং রাজনৈতিক দুর্বৃত্তনের সাথে জড়িত ছিল না, এই ধরনের লোকজন খুব বেশি আসার সুযোগ পায়নি। এটা একটা কারণ। দ্বিতীয় কারণটা আমি যেটা বলবো, সুপারভিশন। আমরা যখন চাকরি করতাম বা আমাদেরও আগে শৃঙ্খলা ছিল সাংঘাতিক একটা বিষয়। সামান্য ভুল ত্রুটি করলেই বিভাগ থেকে ব্যবস্থা নিতে পারতো, কমপক্ষে কিছু না করলে উইথড্র করে, সাসপেন্ড করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিত। এখন কিন্তু সেই কাজটি যথাযথভাবে করা যায় না। আমি শুধু একটা উদাহরণ দিব, সরাসরি নাম না বলে। আমার যে থানায় বাড়ি, সেখানে ওসি সাহেব এক থানাতে প্রায় 4 বছর ছিলেন। তাকে মাঝখানে কোনো কারণে, অনেকগুলো অভিযোগের কারণে বদলি করে দিল পুলিশ হেডকোয়ার্টারের সাথে কথা বলে। বদলি করা 3 দিনের মধ্যে উনি এক মন্ত্রী সাহেবের সুপারিশে, আমি নামটা বলবো না, উনি আবার ফিরে আসলেন। মোট উনি 4 বছর উপরে ছিলেন। শেষ সময়টা কি হলো, যেখানে শিপ ব্রেকার আছে সীতাকুণ্ড থানায়, সেখানে একটা ছেলেকে ক্যাশ টাকা সহ একটা মাইক্রোবাসে জোর করে ওঠানোর সময় হাতাহাতির এক পর্যায়ে গুলি করে মেরেও ফেলেন, এক সাব ইন্সপেক্টর মেরে ফেলে এই ওসির সময়। তারপর যাক শেষে ওনার মুরব্বী, শেষ পর্যন্ত মুরব্বী তাকে তার থানাতে নিয়ে গেছে। এরকম যদি প্রোটেকশন দেওয়া হয়, সাপোর্ট পায়, তাহলে সেখানে যদি পুলিশের যথাযথ কর্তৃপক্ষ তার কমান্ড এক্সারসাইজ করতে না পারে, তাহলে তো এরকম হবে। আরেকটা বিষয় আছে, আমি সেটা লজ্জার সাথে বলবো, এখন পুলিশের সুপিরিয়র অফিসারের সংখ্যা অনেক বেড়ে গেছে। কেউ কেউ বলেন ঠাট্টা করে, আমাকে কিছুক্ষণ আগে একজন বললেন টেলিফোনে যে অগণিত এত অফিসার, এত গাড়ি ঘোড়া, এত সুন্দর সুন্দর অফিস, প্রত্যেকটা অফিসারদের অফিস এসি ভরা, তো কাজ তো উল্টা করে। ওনারা যে কাজটা করে, আপনি দেখবেন ফেসবুকে কে কোথায় গেলেন, কাকে কে ফুল দিয়ে রিসিভ করলো, আমাদের অফিসারদের এই অনুষ্ঠানগুলি আপনি দেখবেন ভালো। কিন্তু কিভাবে ভালো একটা রিপোর্ট লেখে, কোর্টে গেলে পরে ঝানু লয়ারদের সাথে তাদেরকে লড়াই করতে হবে, এই জ্ঞানটা অর্জনের চেষ্টা বা এই দিকে তাদের খুব একটা নজর আছে বলে আমার মনে হয় না। এখন যে কাজটা অধিকাংশ অফিসারে করে থাকেন, সুন্দর একটা অফিস চাই, সুন্দর একটা জায়গা চাই, গাড়িটা নতুন মডেল হতে হবে, এগুলো নিয়ে ব্যস্ত।
জনাব থানায় নুরুল গেলে আনোয়ার, তুলে এবং আমরা ধরবে। তো দেখছি আসলে অনেক সুযোগ সুবিধাই বাড়িয়ে দেওয়া হয়েছে, বেতন সহ। পুলিশ তো সরকারি মানে চাকরিজীবী মধ্যেই সব বেতন ভাতা সবকিছু বাড়িয়ে দেওয়া হয়েছে। সুন্দর একটা অফিস, সুন্দর একটা গাড়ি, এগুলো তো তারা পাচ্ছেনই। ডক্টর মিজানুর রহমান যেই কথাটা খুবই স্পষ্ট করে জনাব নুরুল আনোয়ার আমাদেরকে জানাচ্ছিলেন, যে গলদটা তো তাহলে আসলে যারা ক্ষমতায় যখন থাকছেন তাদের সেখান থেকেই সূত্রপাত হচ্ছে। মানুষ তো খুব অসহায় হয়ে পড়ছেন, যারা রক্ষক, যারা তাদের জনপ্রতিনিধি, তারা যদি দায়িত্বটা পালন না করে, মানুষ, অসহায় মানুষ কোথায় যাবে? ডক্টর মিজান, মানবাধিকার কমিশন কি ভূমিকা পালন করছে? দেখুন, জনাব নুরুল আনোয়ার সাহেবের বক্তব্য শোনার পর আমি তো মানে বাকরুদ্ধ হয়ে গেছি। আমি এখানে কি বলবো, আমার কাছে বলার আসলে বোধহয় আজকে আর কিছু নেই। কেননা এরকম স্পষ্ট ভাষণ একজন পুলিশ প্রধানের কাছ থেকে আমাদেরকে শুনতে হবে। এই অভাগা দেশে আমরা বাস করছি, এই কথা বলা ছাড়া আর কি বলতে পারি? কিন্তু দেখুন, আমি একজন একাডেমিক হিসেবে হয়তো জনাব নুরুল আনোয়ারকে প্রশ্ন করতে পারি যে এই যে আপনি জানছেন যে তারা ইনভেস্টমেন্ট করছে, পয়সা দিয়ে আপনার লোকজনকে নিয়োগ দিচ্ছেন, এটি জানবার পর আপনি আপনার অবস্থানে থেকে কোন ব্যবস্থা নিয়েছেন কি, চেষ্টা করেছেন কি? আপনি, আমরা তো জানি যে ঘুষ নেয়া এবং দেয়া দুটোই হচ্ছে অপরাধ। তাহলে সেই অপরাধের কি কোন রকম বিচার আছে কি আপনারা কখনো করবার চেষ্টা করেছিলেন? আমি জানি যে আমার এই প্রশ্নটি করাটা অত্যন্ত উচিত হবে না, কেননা যে পারিপার্শ্বিক যে অবস্থা, সেখানে আমি একজন মানুষের সীমাবদ্ধতাকে আমি স্পষ্টভাবে বুঝতে পারছি, এবং আমি হয়তো মুখেই কথাটা বলতে পারি, কিন্তু আমি জানি যে ওনার জায়গায় গেলে হয়তো সেই সীমাবদ্ধতার ভিতরে আমাকেও পড়তে হতো। কিন্তু দুঃখটা হচ্ছে ওই ডক্টর মিজান, জায়গাতেই। আমরা তো মনে হয় একটা উত্তর পেয়ে গেলাম। সেই প্রশ্নটি আপনি যদি করতে চাইছিলেন, কিন্তু মানে আপনি বুঝে শুনেই আর প্রশ্নটা করছেন না, তার একটা উত্তর তো পেয়ে গেলাম, যে সেক্ষেত্রে বদলি হয়ে যাচ্ছে, বা মানে সেই খাগড়াছড়ি বা হিল এবং ট্যাক্সে শারমিন, বদলি হয়ে যাচ্ছে, এবং চাকরির একটি সুযোগ কথা, সুবিধা কমে যাচ্ছে, প্রমোশন শারমিন, বদলি আরেকটা ইত্যাদি। গুরুত্বপূর্ণ জি কথা, ডক্টর মিজান। আরেকটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু জনাব নুরুল আনোয়ার সাহেব বলেছেন, এবং সেই গুরুত্বপূর্ণ কথাটা যেটা আমি 2011-তে সম্ভবত উচ্চারণ করেছিলাম, যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে the chain of command has been broken, এবং this is a serious thing to watch in any discipline force. এই যে তাদের চেইন অফ কমান্ড, যেটা আজকে উনি খুব স্পষ্ট করে বললেন, যে আনুগত্য কোথায় থাকবে? একজন ওসি তার আনুগত্য কার কাছে? তার সিনিয়র অফিসারের কাছে আনুগত্য থাকবে, নাকি যাকে টাকা দিয়েছে, যে তাকে নিয়োগ দিয়েছে, যার প্রভাবে আজকে তিনি আসীন হয়েছেন, তার প্রতি আনুগত্য থাকবে? এবং এর কারণে কিন্তু আমরা লক্ষ্য করেছি, যেটা আমাদের অ্যাডভোকেট মনজির মোর্শেদ সাহেবও বলেছিলেন, এবং ওনার ওনার খুবই খুবই বিস্তারিত উনি বলেছেন, এবং উনি কিন্তু এই কথাটা বলেছিলেন যে আমরা দেখেছি যে অনেক পুলিশ অফিসার তারা তার সিনিয়র অফিসারের কথা শোনেন না, কিন্তু তার আনুগত্য অন্যদের কথা শুনে এবং কাজ করেন। এই প্রভাবটি সেখানে কাজ করে, এবং আমরা জানি যে এই প্রভাবটি প্রথমত হচ্ছে রাজনৈতিক প্রভাব, দ্বিতীয়ত এটি হচ্ছে আর্থিক প্রভাব, তৃতীয়ত এটা হচ্ছে পেশির প্রভাব। এই প্রভাবগুলো তো রয়েছে, এবং এগুলোর হয়তো অ্যাডভোকেট মনজির মোর্শেদ সাহেব প্রতিনিয়তই এগুলোর হয়তো উনি ওনার বিচার অঙ্গনে দেখছেন, আদালত প্রাঙ্গণে দেখছেন যে ভুক্তভোগী মানুষটা কিভাবে ন্যায় বিচারের প্রত্যাশায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং কার দ্বারা তারা নির্যাতিত হচ্ছেন, এবং সেই ঘটনাগুলো তারা আমাদের সামনে উপস্থাপন করছেন। কিন্তু এই যে কথাগুলো আজকে আমরা জনাব নুরুল আনোয়ার কাছ থেকে জানতে পারলাম, আমি জানি না শারমিন, কিন্তু আজকে কিন্তু আমি সত্যিকার অর্থেই খুব বাকরুদ্ধ হয়ে গেছি যে উনি এত সোজা সাপটা ভাবে এই সত্য কথাগুলো উচ্চারণ করলেন, এবং ওনার ওই কথাগুলোর ভেতরেই কিন্তু আপনি আজকে যে সূচনা করেছেন যে কেন এগুলো হচ্ছে, এটা বোধহয় একটা জলজান্ত এবং খুব স্পষ্ট একটা উত্তর সেই বোধহয় আজকে ক্ষমতার আমরা উৎস, পেয়ে গেছি। দাপটের উৎস, জি একদমই ডক্টর মিজান, সেই উৎসটা হয়তো আমরা জেনে যাচ্ছি। তাহলে আমি এবার একটু জানতে চাই অ্যাডভোকেট মনজির মোর্শেদ, যে এনাদেরকে কি কোনোভাবে আইনের আওতায় আনা যায়? তাহলে তো সেই শুধুমাত্র সেই পুলিশকে দায়ী করলে চলবে না। এর গোড়াটা যদি অন্য কোথাও থেকে আসে, বা ক্ষমতাটা যদি অন্য কোথাও থেকে আসে, নির্দেশনা যদি অন্য কোথাও থেকে আসে, তাহলে তাদেরকেও কি এখানে আইনের আওতায় আনার সুযোগ আছে অ্যাডভোকেট মনজির মোর্শেদ, সেই রাজনৈতিক ব্যক্তিবর্গকে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তরটা খুব সোজা। বাংলাদেশে লক্ষ লক্ষ লোক আছে, এটা সমাধান তারা জানেন, এবং বাংলাদেশের যারা মন্ত্রী এমপি আছেন এবং প্রশাসনে যারা আছেন, রাষ্ট্র যারা নেতৃত্ব দিচ্ছেন, এভরিবডি নোজ, সবাই জানেন, কিন্তু তারা করবেন না, করছেন না। অতএব আমরা যেটা বলি সেটা করা তো খুব ইজি, কারণ আপনি একটা কমিটমেন্ট লাগবে, আপনাকে পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে। সরকারকে বলতে হবে যে সরকার পলিসি নির্ধারণ করবে, সরকারের পলিসিটা প্রশাসন ইমপ্লিমেন্ট করবে নিচের লেভেলে, এবং ইমপ্লিমেন্ট করতে গিয়ে ল এন্ড অর্ডারটা মেইনটেইন করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী, অ্যাজ পার ল।
অর্থাৎ ওখানে পিআরবি আছে, সিআরপিসি আছে, আপনার তারপরে অন্যান্য যে লগুলো আছে ইন্টারনাল ডিসিপ্লিন ল, সেগুলো দিয়ে তারা করবে। কিন্তু সেই কথাটা, সেই কাজটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা এখন করছি, আমরা যেটা চোখের সামনে দেখছি, এই যে ধরেন একজন মন্ত্রী বা একজন এমপি, তার এলাকায় যে রাজত্ব, আমি একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন কত ভয়াবহ অবস্থা। আমাদের ঢাকার পাশে পাংশা জেলার একজন সংসদ সদস্য, তার এলাকায় তার বিরুদ্ধে যেন কোনো রাজনীতি করতে না পারে, আওয়ামী লীগ ছাত্রলীগ করা প্রায় 100 থেকে 200 লোককে হাত পা ভেঙে এলাকা ছাড়া করেছে। এবং গাফফার চৌধুরী প্রথম আলোতে একটা আর্টিকেল লিখেছিলেন যে এই ধরনের লোক যেন সংসদ সদস্য নির্বাচিত করা না হয়, সেটাও আমরা দেখেছি। কিন্তু তারপরে কি দাঁড়িয়েছে, গত কয়েকদিন আগে এই করোনার মধ্যে এক ভদ্রলোক আমার কাছে আসলেন যে একটা মামলা হয়েছে। কি মামলা? বলছে যে গম চুরির মামলা। গম চুরিটা কি উনি 26 তারিখে সরকার সব বন্ধ ঘোষণা করলো, 29 তারিখে উনি গমটা উত্তোলন করেছে এবং উপজেলা থেকে একটা পারমিশন নিচ্ছে যে 30 দিন পরে গমটা উনি বিতরণ করবেন। এই হলো ওনার ঘটনা। কি করেছে, 3 দিন পরে ওনার বাসা থেকে ওই গম সহ তার মধ্যে একটা মামলা দিয়েছে পুলিশের থানার অফিসার, পুলিশ অফিসার। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার তো পুলিশ অফিসার দেখান না কাগজ? তখন বললো, সে বলছে আমার কিছু করার নাই, আমার নির্দেশ আছে। এই হলো বাস্তব অবস্থা। একটা উদাহরণ আপনাকে দিলাম, যারা গবেষণা করেন বের করেন। আমি একটা বিরতিতে চাই। খুবই মানে খুবই অদ্ভুত অবস্থা আসলে চলছে। আমরা এমপি নিক্সনের সেই কথোপকথনও শুনছি, এসিডেন্টের সাথে কি ভাষায় কথা বলছেন, সেখান থেকে আসলে তাহলে উৎসটা অন্য জায়গায়, মানে সেই আলোচনাটাই আমি এর পরবর্তীতে আসতে চাই। তাহলে আমরা আসলে প্রতিকার কোথায় খুঁজবো? একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। জনাব নুরুল আনোয়ার, আপনি খুব স্পষ্ট করে বলছিলেন যে এই অপরাধগুলোর পেছনে বা পুলিশের থানা পর্যায়ে যারা কর্মকর্তা, তাদের পেছনে কলকাঠি নাড়ায় রাজনৈতিক বা ক্ষমতার সাথে যারা থাকেন সেই ব্যক্তিবর্গ বা জনপ্রতিনিধিরা। কিন্তু নিশ্চয়ই সব ঘটনায় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা থাকে না। সেক্ষেত্রে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা সেই ঘটনাগুলো বিষয়েও কেন মানে খুব বেশি সরব বা খুব বেশি ব্যবস্থা নেওয়ার জায়গায় থাকে না? নাকি আসলে সেখানেও টাকার একটা ভাগ সেভাবে উপরের দিকে উঠেই যায়? জনাব নুরুল আনোয়ার, আপনি যে কথাটা একটু আগে বললেন, আমি কিন্তু আমার কথার মধ্যে এটা বলিনি কখনো যে সকল জনপ্রতিনিধি সব কাজের মধ্যে থাকে, এটা বলি। বলছি যে এদের অ্যান্টিটার মধ্যে ওদেরকে পদায়নের ক্ষেত্রে জনপ্রতিনিধি সম্পৃক্ত থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যখন যে মানুষটাকে মাঠে কাজ করাবে কি, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের ল্যাঙ্গুয়েজে বলে এটাকে সুপারভাইজিং অফিসার। এই সুপারভাইজিং অফিসারের সংখ্যা আমাদের কর্মকালে যে পরিমাণ ছিল এখন 5 গুণ বেশি। আপনি যদি সিলেটের কথাই ধরেন, আমি যখন 83-তে এডিশনাল এসপি, তখন একজন এসপি, 2 জন এডিশনাল এসপি ছিলাম। জেলা শহর সহ আমরা পুরো জেলাটাকে দেখতাম। এখন সেখানে সিলেটের জন্য একজন ডিআইজি আছেন, জেলার জন্য একজন এসপি আছেন, সিলেট শহরের জন্য একজন ডিআইজি আর 5 জন এসপি আছেন, আর এডিশনাল এসপি কথা বললাম না। এত লোকের কাজটা কি আমি সেটা বুঝি না, কাজটা কি করে? কাজ যখন নাই তাহলে ঘুরে ঘুরে সবগুলো ইউনিট দেখতেই পারে যে কোন ইউনিটে কেমন কাজ হচ্ছে, কে কি করছে, এগুলো তো করতেই পারে। আর বন্দর পয়েন্টটা যেখানটা, এটা তো শহরের হার্ট। যে সিলেট গেছে সেই চিনে বন্দর পয়েন্ট কাকে বলে, এসপির অফিসের পাশে, সামনে কোর্ট বিল্ডিং। তো এমন একটা জায়গাতে এরকম একটা ঘটনা ঘটলো যে মেট্রোপলিটনের অফিসাররা কেউ গিয়ে সুপারভাইজ করতে আসলেন না, বা এই সময়ের মধ্যে রাত্রিবেলা নাইট রাউন্ডে কেউ আসলেন না। আমরা কম্পালসারি নাইট রাউন্ডে যেতাম। একজন সিনিয়র অফিসার কোনো না কোনো দিন শহরের মধ্যে রাত্রি 12টা থেকে। খুব সংক্ষেপে যদি একটু জানতে চাই, তাহলে কি এর একটা ভাগ উপরের দিকে যায় কিনা, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, দুটি প্রশ্নই করে ফেলি, 1 মিনিটে আপনি আপনার কাছ থেকে জানতে চাইবো যে পুলিশকে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গেলেই দাবি করে যে ওই নির্যাতন এবং পুলিশ হেফাজতে মৃত্যুর আইনটি যেন বাতিল করা হয়। এটি কি কখনো দাবি করে যে রাজনৈতিক প্রভাব মুক্ত করে দেওয়া হোক পুলিশকে? সেই দাবিটির বিষয়ে অবশ্য খুব জানি না, সেই দাবিটি কি দেখেন জনাব নুরুল আনোয়ার? দুটি বিষয়ে যদি বলেন। আচ্ছা, যে হেফাজতে নির্যাতনের যে আইনটা, নির্যাতন নিরোধ এবং মৃত্যু নিরোধের যে আইনটা, আমি মনে করি বর্তমান সময়ের জন্য এটা একটা চমৎকার আইন। এটা তো ওঠানোই যাবে না, বরঞ্চ এটাকে আরো শক্ত কিভাবে করা যায় এটা করা দরকার। পুলিশকে শাস্তি দেওয়ার জন্য না, তারা পুলিশ যাতে নির্যাতন থেকে দূরে থাকে সেই জন্য আইনটা যদি একটা থ্রেট থাকে, ভয় থাকে, তাহলে কাজে লাগবে। আমরা 1 মাস আগে কি দেখলাম, মিরপুরে 3 জন সাব ইন্সপেক্টর এ ধরনের একটা ঘটনার জন্য তাদের যাবজ্জীবন জেল হয়ে গেল। এটা থেকে তো শেখার আছে যে এই আইনটা
কার্যকর হচ্ছে। আর পুলিশের বিরুদ্ধে কোনো আমি মামলা আসলে খুব যদি সময় হয়, দিতে পারছি না, আসলে সেই বার্তাটা শেখার আছে কিন্তু শিখছে না কেন সেই প্রশ্ন। আমি আসলে যার যার জায়গা থেকে কি করণীয় আমি ডক্টর মিজানুর রহমান এখান থেকে আপনার কাছ থেকেও জানতে চাই যে পুলিশ যখন তার দায়িত্বটি পালন করছে না, মানবাধিকার কমিশন কি করতে পারে, বা এই সংস্থাগুলো, মানবাধিকার সংস্থাগুলো আপনারা যারা দায়িত্বে থেকেছেন বা থাকছেন, তারা আসলে কি করতে পারেন? দেখুন, মানবাধিকার কমিশনের একটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব রয়েছে। এ সমস্ত ক্ষেত্রে আমাদের অসহায় নাগরিকদের পাশে দাঁড়ানো মানবাধিকার কমিশনের এটি হচ্ছে আপনার আইনের একটি দায়বদ্ধতা এবং বাধ্যবাধকতা। এখান থেকে মানবাধিকার কমিশন একদমই দূরে সরে যেতে পারে না। আর প্রত্যেকটি ক্ষেত্রে মানবাধিকার কমিশনকে উচ্চকিত হতে হবে, তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং তাদেরকে তাদের যতটুকু আইন বর্তমান অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও যতটুকু সুযোগ দিয়েছে পুরোপুরি সেই সুযোগটি কাজে লাগাতে হবে। আমি সবসময় বলতাম যে আমার যদি কোনো উপায় নাও থাকে, আমার গলার তীব্রতা, আমার গলার সাথে যত দূর পর্যন্ত আমি চিৎকার করে মানুষকে জানাতে পারবো এবং প্রতিবাদ করতে পারবো, সেই প্রতিবাদটা আমি করে যাব। কেন এর মাধ্যমে কিন্তু আমাদের নাগরিক সমাজকে সচেতন করে যায় এবং একটা বার্তা কিন্তু সমগ্র সমাজকে এবং পুলিশ বাহিনীকে পৌঁছে দেয়া যায় যে এইরকম আচরণ কখনো একটি সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় এবং গ্রহণযোগ্য হবে না, এবং এটির প্রতিবাদ আমরা আমাদের প্রত্যেকের স্ব স্থান থেকে আমরা করে যাব। তবে একই সঙ্গে কোথায় আমি সেই বলবো উচ্চকিত যে কণ্ঠ মানবাধিকার কমিশন থেকে আমরা কোথায় এখন সিরিয়া থেকে দেখছি, সেই প্রশ্নটিও তো থাকেই। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, এবার একটু বিচার বিভাগের জায়গায় আসি। নিশ্চয়ই এই যে দুষ্টু চক্র একটা চলছে, সেটি বিচার বিভাগেরও অজানা নয়, সেক্ষেত্রে আদালত বা বিচার বিভাগ কি ব্যবস্থা নিতে পারে? অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, বিচার বিভাগ তো ব্যবস্থা সমর্থন নিতে পারবে না। বিচার বিভাগ হলো বিচারের জন্য যে মামলাটা আসবে সেটার বিচার করবে। এখন এই যে পুলিশের বিরুদ্ধে যে মামলাগুলোর কথা আপনি বললেন যে অনেক মামলা ফাইনাল রিপোর্ট হয়েছে, একটা অধিকাংশ মামলা, সেই জায়গাটা আমি মনে করি ওই আইনে কিন্তু বিধান আছে, যদি ওই যখন মামলাটা করবে তখন সেখানে পুলিশ দিয়া তদন্ত ছাড়াও এটা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি করা যায়, অথবা এখন কিন্তু আপনার জানেন যে এখন কিন্তু মামলা অন্য সংস্থা দিয়েও করা যায়। পুলিশের অপরাধ হলে সেটা র্যাব তদন্ত করবে, র্যাবের অপরাধ হলে পুলিশ তদন্ত করবে। এইভাবে যদি আপনার নিজস্ব বাহিনীর মধ্যে তদন্ত না রেখে করা হতো তাহলে ভালো হয়। যেমন আপনি জানেন যে আমরা একটা জনস্বার্থের মামলা করেছিলাম ফার্স্ট টাইম আপনার বাংলাদেশের ইতিহাসে, যে পুলিশের একটা অপরাধের জন্য একজন এডিশনাল সেক্রেটারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিভিল অফিসারকে বিচারপতি শামসুদ্দিন শেখ সাহেব তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তদন্ত রিপোর্টে পুলিশের বিরুদ্ধে আসছিল। এটা হলো ফার্স্ট ঘটনা। অর্থাৎ এই ধরনের ঘটনায় যদি আপনার এই চেক এন্ড ব্যালেন্সটা করতে পারেন যে তদন্তটা যখন হবে সেখানে যেন নিরপেক্ষ হয়, তাহলে আদালতের কাছে আসলে পরে রেজাল্টটা ভালো পাওয়া যাবে। কিন্তু আদালতের তো হাত পা বাঁধা, সে তো আইনের বাইরে কিছু করতে পারে না। ইভেন যদি সে দেখেও রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো একজনকে গুলি করে মেরে ফেলছে বা পুলিশের হয়েছে, সেই আদালতে গিয়ে ওইটা বিচার করতে পারবে না। সে হলো তার আইনের কাছে যা আছে, সাক্ষী যা আছে, এইটির উপর উনি বিচার করবে। এবং সেখানে আরেকটা দুর্বলতা যেটা হলো, সেই আদালতকে তো আমরা ওইভাবে শক্তিশালী করছি না। সেখানে ধরেন এই যে যত মামলা হচ্ছে, আদালতের ঘাড়ে তো প্রচন্ড মামলার চাপ। এই মামলার চাপগুলো অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। আমার হাতে সময় নেই, কিন্তু আসলে অসহায় মানুষ প্রতিকারটা কি পাবে, যারা জানেই না, অজ্ঞ মানুষ, তাদের উপায়টা কি, কোথায় যাবে, এই উত্তরটা নিশ্চয়ই আরো খুঁজতে হবে আমাদের। অনেক ধন্যবাদ মঞ্জিল মোর্শেদ, ধন্যবাদ জনাব নুরুল আনোয়ার, ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান। আপনাদের তিনজনকে বিদায় নিচ্ছি রাজকাম থেকে।